রহমানির রহিম। এটুআইয়ের সহযোগিতা বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় এবং বর্তমান করোনার এই মহামারীর সময়ে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা যারা বাসায় অবস্থান করছো, এই সময়ের জন্য ফেসবুক লাইভের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি প্রথমে জানতে চাবো আমার সাউন্ডটা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। আমরা আজকে যে বিষয় নিয়ে ক্লাস করব সেটি হচ্ছে মেশিন শপ প্র্যাকটিস 3, মেকানিক্যাল টেকনোলজির চতুর্থ পর্বের এই সাবজেক্ট। মেশিন শপ প্র্যাকটিস 3, যার কোড নাম্বার হচ্ছে 67043। আজকের আলোচ্য বিষয় সিএনসি কোঅর্ডিনেট সিস্টেম। আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? হ্যাঁ, মনে হচ্ছে শোনা যাচ্ছে। সিএনসি কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে আমরা আলোচনা করব। সিএনসির কোঅর্ডিনেট সিস্টেমের এইখানে যে আমরা চিত্রটা দেখতে পাচ্ছি, যে আমরা কোঅর্ডিনেটেড সিস্টেমের যে এইদিকে দেখব আমরা মেশিন এবং মেশিন ওয়ার্ক টেবিল, আর এইখানে দেখো XYZ বিভিন্ন সিস্টেমে আছে। আলোচ্য অধ্যায়ে আমরা যে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে সিএনসি মেশিন কি, সিএনসি মেশিনের প্রকারভেদ, সিএনসি মিলিং মেশিন কি, সিএনসি মিলিং মেশিনের প্রোগ্রামিং কি, স্থানাঙ্ক জ্যামিতি, কোঅর্ডিনেট স্থাপন পদ্ধতি, গোলকীয় স্থাপন সিস্টেম, কমন কোঅর্ডিনেট সিস্টেম, কার্টেসিয়ান সমন্বয় ব্যবস্থা বা কোঅর্ডিনেট সিস্টেম, প্রথম কাটিং টুলসের কোঅর্ডিনেট পদ্ধতি তৈরিকরণ, দ্বিতীয় কাটিং টুলসের জন্য কোঅর্ডিনেট পদ্ধতি তৈরিকরণ এবং যান্ত্রিক কোঅর্ডিনেট পদ্ধতি। কোঅর্ডিনেট সম্পর্কে আলোচনা করতে হলে সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে সিএনসি মেশিন। সিএনসি জিনিসটা কি? সিএনসি হচ্ছে কম্পিউটার নিউমেরিক কন্ট্রোল। সিএনসি মেশিন বলতে এমন এক প্রকার মেশিন বা ডিভাইসকে বোঝায় যা স্টোরেজ থেকে এনকোড প্রোগ্রামের মাধ্যমে প্রয়োজনীয় কমান্ড ব্যবহার করে মেশিনকে নিয়ন্ত্রণ করা হয়। এবং এএনসি বা নিউমেট্রিক কন্ট্রোল মূলত মেশিনের অটোমেশনকে বোঝায়, যা মেশিনের নির্দেশিত কমান্ড দ্বারা প্রোগ্রাম তৈরি করে স্টোরেজ করতে পারে, এনকোডে রূপান্তর করে মেশিনে ব্যবহার করা হয়। আমরা সিএনসি মেশিনকে যদি আমরা চিন্তা করি তাহলে সিএনসি মেশিন ম্যানুফ্যাকচারিং শিল্পে সিএনসি নিয়ন্ত্রিত যে কোনো মেশিনের সাথে জবের সমন্বয় সাধনের জন্য প্রতিটি অক্ষের মধ্যে মেশিনের কাটিং টুলস এবং গতি নিয়ন্ত্রণ করে কার্যবস্তু সম্পাদন করা হয়। সিএনসি প্রকারভেদ। সিএনসি অনেক প্রকার হয়ে থাকে, যেমন সিএনসি মিলিং মেশিন, এখানে সিএনসি মিলিং এর একটা চিত্র দেওয়া হচ্ছে। সিএনসি প্লাজমা কাটিং মেশিন, সিএনসি ল্যাদ মেশিন, সিএনসি লেজার কাটিং মেশিন, লেজার কাটিং মেশিনেও আমরা কাজ করতে পারি। তারপরে আছে সিএনসি ইলেকট্রিক ডিসচার্জ মেশিন। এটা ইলেকট্রিক ডিসচার্জ সিস্টেমে সে কাজ করে, কাজের ওয়ার্কিং প্রিন্সিপালটাও এখানে দেওয়া হয়েছে এবং দেখো এই ইলেকট্রিক ডিসচার্জের মাধ্যমে পুরো গিয়ার কাটিং এর মতো করে কাটিং করা যায়, এটা সিএনসি মেশিনের মাধ্যমে। এরকম অনেক প্রকার সিএনসি মেশিন রয়েছে এবং যত প্রকার সিএনসি মেশিন রয়েছে সমস্ত প্রকার সিএনসি মেশিনের জবে কাজ করার জন্য আমাদেরকে অবশ্যই কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, বুঝতে হবে। আমরা কোঅর্ডিনেট সিস্টেমটা যদি না বুঝি তাহলে আমি জবটা যে তৈরি করব, জবের আকার আকৃতি এটা কীরকম হবে, এটা যদি কোঅর্ডিনেটের মাধ্যমে যদি আমি মেশিনকে বুঝায় না দিতে পারি তাহলে তার প্রোগ্রামিং করা যাবে না। অর্থাৎ মেশিনের যে মেশিনিং ল্যাঙ্গুয়েজ সেটাকে কোঅর্ডিনেট সিস্টেম ছাড়া তাকে বোঝানো সম্ভব নয়। আমরা সিএনসি মেশিন সম্পর্কে এর আগের ক্লাসে আমরা সিএনসির এম কোডিং, জি কোডিং সম্পর্কে আলোচনা করেছিলাম।
এবং সেই সাথে সাথে আমি বলেছিলাম যে তোমাদেরকে কোঅর্ডিনেট সিস্টেমটাও পরিষ্কার বুঝিয়ে দেবো, এই জন্য আজকের একটা ক্লাস। এই ক্লাসে তোমরা খাতা কলম নিয়ে সবাই অপেক্ষারত অবস্থায় আছো। অবশ্যই নোট আকারে তোমাদের খাতায় এগুলাকে তুলে রাখবে, যাতে করে ক্লাস শুরু হলে বা এই কোভিড-19-এর এই সময়টা পার হওয়ার পরে যখন তোমরা ক্লাসে যাবে শ্রেণী শিক্ষকের নিকট এই খাতাগুলো দিলে শ্রেণী শিক্ষক এই খাতার উপরেই কন্টিনিউয়াস মার্ক নেবে এবং ফাইনাল পরীক্ষা হবে পরবর্তীতে। সিএনসি মিলিং মেশিন। সিএনসি বলতে কম্পিউটার নিউমেট্রিক কন্ট্রোলকে বোঝায়। মাল্টি পয়েন্ট কাটিং টুলসের সাহায্যে ফ্ল্যাট হেলিক্যাল তল উৎপাদনে সিএনসি মিলিং মেশিন ব্যবহার করা হয়। সিএনসি মিলিং মেশিন বা সিএনসি প্রোগ্রামিং এর জন্য যে যে কাজগুলো করতে হয় তার ধাপগুলো আমরা আলোচনা করব। যেমন প্রথমে আমরা যদি একটা ধাপ চিন্তা করি, অনুমান যাচাইকরণ, কোঅর্ডিনেট স্থাপন, প্রোগ্রাম টুল পাথ এবং নিরাপদে কাজ শেষ করো। আমরা এর আগের কাজগুলো মোটামুটি আমরা সিএনসিতে আলোচনা করেছিলাম প্রোগ্রামিং এর মধ্যে। সেইখানে যে আলোচনা করেছিলাম সেই আলোচনার পরেই সেখানে আমি বলেছিলাম যে কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে আলোচনা করব। সেই হিসাবে আজকের আলোচনার বিষয় হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম। কোঅর্ডিনেট সিস্টেমকে যদি আমি যাচাই করতে চাই বা জানতে চাই, তাহলে আমাকে প্রথমে কোঅর্ডিনেট জিওমেট্রি বা স্থানাঙ্ক জ্যামিতি সম্পর্কে জানতে হবে। জ্যামিতি গণিত শাস্ত্রের একটা সনাতন পদ্ধতি। স্থানাঙ্ক জ্যামিতি একটি গুরুত্বপূর্ণ শাখা। অনেক সময় একে বিশ্লেষণাত্মক জ্যামিতিও বলা হয়। এটা বিশ্লেষণ করে এই জ্যামিতিটাকে বলা হয়। এটি সাধারণত কোঅর্ডিনেট জ্যামিতি বা কার্টেসিয়ান জ্যামিতি নামেও পরিচিত। স্থানাঙ্ক জ্যামিতি হলো জ্যামিতির একটি শাখা, যেখানে সমতলে অবস্থান করা একটি বিন্দুর স্থানকে এক জোড়া সংখ্যার সহায়তায় উপস্থাপন করা হয়। এই জোড়া সংখ্যাকেই বলা হয় স্থানাঙ্ক। যেমন এটা একটা সমতল ভূমি, এদিকে একটা রেখা টানা হয়েছে। এইখানে যদি আমি এটাকে যদি একটা অ্যাক্সিস হিসাবে চিন্তা করি, তাহলে এটা এক্স অ্যাক্সিস। যদি এই অক্ষটাকে যদি আমরা ওয়াই অ্যাক্সিস হিসাবে চিন্তা করি, তাহলে এটা ওয়াই অ্যাক্সিস। ওয়াই এর মান যদি 1.2 হয় আর এক্স এর মান যদি 2 হয়, ওয়াই এর মান যদি 1.5 হয়, এক্স এর মান যদি 2 হয়, তাহলে আমরা পি বা জ্যামিতিক স্থানাঙ্কে যেটা লিখতে পারি সেটা হচ্ছে পি 2,1.5। আই মিন এক্স এবং ওয়াই, এক্সটাকে আগে লিখলাম, ওয়াইটাকে পরে লিখলাম। এটা একটা ভাষা। ড্রয়িংটা যেরকম ড্রয়িং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ার, এরকম এটা একটা ড্রয়িং। এই ড্রয়িংটাই হচ্ছে ইঞ্জিনিয়ারদের ভাষা। এই স্থানাঙ্ক সিস্টেমটাও একটা ভাষা। ওয়াই অক্ষ থেকে যদি বিন্দুর দূরত্বকে এক্স স্থানাঙ্ক বা ভুজ বলা হয়, এক্স অ্যাক্সিস থেকে বা এক্স অক্ষ থেকে বিন্দুর দূরত্বকে ওয়াই স্থানাঙ্ক বা কোটি বলা হয়। এক্স অক্ষের উপরে থাকা একটি বিন্দুর স্থানাঙ্কর অবস্থান x0, অর্থাৎ এই যে বিন্দুটা, এই বিন্দুর উপরে যদি আমি এক্স অক্ষের উপরে এই বিন্দুর অবস্থানটা হবে, এক্স এর মান হবে 0। হ্যাঁ, আর যদি ওয়াই অক্ষের উপরে যদি এই বিন্দুর অবস্থানটা চিন্তা করি, তাহলে কি হবে দেখো, 0 এক্স এর মান 0, ওয়াই ওয়াই। এক্স অক্ষের উপরেও হলে এক্স, 0, অর্থাৎ এক্সটা এক্স এর মান থাকবে, এক্স এর মান আমরা জানি না, আর ওয়াইটা তখন 0। ওয়াই অক্ষের উপরে বিন্দুর অবস্থান হলে এক্স তখন 0 হয়ে যাবে, ওয়াই এর মান আমার অজানা বা ওয়াই এর যে মান হবে সেটা আমি দেব। কোঅর্ডিনেট স্থাপন পদ্ধতি। এস্টাবলিশ দ্য কোঅর্ডিনেট সিস্টেম। আমি যদি সমতল থেকে একটা 3D বস্তুর মধ্যে চলে আসি, তাহলে দেখো বস্তুর দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে এবং উচ্চতা থাকবে। একটা দৈর্ঘ্য বা প্রস্থর কথা যদি চিন্তা করো, একটা অ্যাক্সিস হচ্ছে এক্স অ্যাক্সিস, একটা অ্যাক্সিস হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এবং উচ্চতার যে অ্যাক্সিসটা হচ্ছে এটা হচ্ছে জেড অ্যাক্সিস। এটাকে বলা হয় কোঅর্ডিনেট
স্থাপন সিস্টেমের একটা সিস্টেম এক্স ওয়াই এবং জেড। এই যে জবটা দেখতে পাচ্ছ, এই জবটাকে যদি আমি চিন্তা করি তাহলে এর এক্স এর দিকে 22, ওয়াই এর দিকে হচ্ছে এইদিকে হচ্ছে 12 এবং হাইট বা জেড এর দিকে হচ্ছে 33। জিনিসটা ক্লিয়ার হয়েছে? এক্স সংখ্যা যা বিন্দুটির মূল থেকে ডানে বা বামে নির্দেশ করে, অর্থাৎ এটাকে যদি আমি মূল বিন্দু ধরি তাহলে ডানে যাবে অথবা বামে যাবে। এই ডান বামের কথা এটাই বলা হয়েছে। যদি তুমি এই পয়েন্টটাকে ধরো তাহলে এইদিকে ডানে বামের চিন্তা করতে হবে, যদি এই পয়েন্টটা করো তাহলে ডান বামের দিকে চলে যাবে, এরকম আর কি। ওয়াই এর দিকে যদি মূল বিন্দু হয় তাহলে সামনে পিছনে আসা যাওয়া করবে, হ্যাঁ, সামনে পিছনে আসা যাওয়া করবে। যদি জেটের দিকে মূল বিন্দু হয় তাহলে উপরে নিচে আসা যাওয়া করবে। এটাই হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম এর একটা সিস্টেম। যদি সেটা গোলক বস্তু হয়ে থাকে তাহলে যে স্থানাঙ্ক সিস্টেমটা ব্যবহার করা হয় সেখানে কিন্তু এক্স ওয়াই জেড ব্যবহার করা হয় না, সেই ক্ষেত্রে ব্যবহার করা হয় গোলকীয় স্থানাঙ্ক সিস্টেমের মধ্যে। গোলকীয় স্থানাঙ্ক সিস্টেম সাধারণত পদার্থবিজ্ঞানে ব্যবহার করা হয়। এটি ইউক্লিডিয়ান স্পেসের প্রতিটি বিন্দুতে তিনটি স্থান নির্বাচন করা হয়। নাম্বার 1 হচ্ছে রেডিয়াল ডিস্টেন্স বা আর, নাম্বার 2 হচ্ছে পোলার অ্যাঙ্গেল বা থিটা, আর হচ্ছে দ্বিগোলয়ী অ্যাঙ্গেল বা এজিমুথাল অ্যাঙ্গেল ফাই। এই আর, থিটা এবং ফাই তিনটা ভাগে দেখো এখানে আমরা এই যে এক্স এর সাইড যেটা আমরা যদি 3D ব্যবহারে বা কোঅর্ডিনেট সিস্টেমে চিন্তা করি, এই পোর্শনটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি? আমরা আর দ্বারা প্রকাশ করতেছি। আর এইখানের যে কোণটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে ফাই। আর পোলার অ্যাঙ্গেল যেটা সৃষ্টি হচ্ছে অর্থাৎ এক্স এর সাথে এক্স এর যে পোলারিটি, এই পোলারিটির সাথে যে অ্যাঙ্গেলটা সৃষ্টি হয় এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। জিনিসটা ক্লিয়ার হয়েছে? আমরা এখন আলোচনা করব কমন কোঅর্ডিনেট সিস্টেম। কমন কোঅর্ডিনেট সিস্টেমে আমরা যেটা চিন্তা করতে পারি যে জ্যামিতির এমন একটি সমন্বিত সিস্টেম যা ইউক্লিডিয়ান স্পেসের মতো বহুগুণে বিন্দু এবং অন্যান্য জ্যামিতিক উপাদানগুলোর অবস্থান নির্ধারণ করতে এবং একাধিক সংখ্যা ব্যবহার করে স্থানাঙ্ক নির্ণয় করে। কমন কোঅর্ডিনেট সিস্টেমকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি, যেমন নাম্বার লাইন, তারপরে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, পোলার কোঅর্ডিনেট সিস্টেম, সিলিন্ড্রিক্যাল অ্যান্ড স্পেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, আর হচ্ছে হোমোজেনিয়াস কোঅর্ডিনেট সিস্টেম, এবং অন্যান্য সাধারণভাবে ব্যবহৃত বিভিন্ন সিস্টেমেও ব্যবহার করা হয়। নাম্বার লাইনটা এখানে একটা চিত্র তোমাদের কাছে দিচ্ছি। এই পয়েন্টটা যদি আমাদের বেস পয়েন্ট হয় বা রেফারেন্স পয়েন্ট হয়, এর যদি আমরা ডান দিকে যাই তাহলে +1 2 3 4 5 6 7 8 9 চলবে। যদি বাম দিকে যাই -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 এইভাবে চলতে থাকবে। এই এটা হচ্ছে নাম্বার লাইনের একটা সিস্টেম। তারপরে আসো কার্টেসিয়ান সমন্বয় ব্যবস্থা বা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের একটি সমন্বয় ব্যবস্থার নমুনা। যদি দুইটা লম্বা লাইন বেছে নেওয়া হয় এবং লাইন দুটি যদি একটা নির্দিষ্ট দুটি বিন্দুর স্থানাঙ্ক হিসাবে নেওয়া হয়, যেমন আমরা দুইটা লাইন নিলাম, এদিকে একটা লাইন, এদিকে একটা লাইন, তাহলে দুইটা লাইন যদি একটা বিন্দুতে কি করছে, একটা বিন্দুতে ক্রস করেছে, তাহলে এই বিন্দুর নিচ দিকে দেখো এটা যদি 3 দিকে যায় তাহলে এটাকে যদি আমরা রেফারেন্স লাইন ধরি তাহলে এইটার বামে গেলে মাইনাস, ডানে গেলে প্লাস, এইটার নিচে গেলে মাইনাস, উপরে গেলে প্লাস। এটাকে যদি এক্স হিসাবে ধরি তাহলে এক্স নিচের দিকে গেলে -3 এবং যদি এইদিকে ওয়াই যদি এদিকে যেত তাহলে এটা হয়তো মাইনাস, কিন্তু এইদিকে গেলে
সেটা হচ্ছে প্লাস, সরি এইটা এক্স, তাই না? এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের দিকে ভিতর দিকে গেলে সেটা হচ্ছে মাইনাস, আর ওয়াই এর যদি আমরা নিচের দিকে গেছে তাহলে দিছি প্লাস, এ দিয়ে গেলে হয়তো মাইনাস। তাহলে এক্স হচ্ছে -3, ওয়াই হচ্ছে 1। এই কার্টেসিয়ানে আমরা -3 এবং 1 এক্স এবং ওয়াইকে আমরা এইখানে নিতে পারি। ঠিক অনুরূপভাবে পরের চিত্রে আমরা যদি চিন্তা করি, এটা 0 0, এক্সও 0, ওয়াইও 0। এক্স এর থেকে যদি আমি এক্স এর দিকে যদি যাই তাহলে এখানে কয় ঘর গেলাম? 1 2, 2 ঘর গেছি, এইটুক হচ্ছে 2, এক্স এর মান হচ্ছে 2। আর এই পয়েন্ট থেকে যদি আমি উপরের দিকে যাই তাহলে কয় ঘর গেলাম? 1 2 3, তাহলে এই তিনটা ঘর হচ্ছে 3, অর্থাৎ ওয়াই এর দিকে হচ্ছে 3। আমরা সুন্দরভাবে লিখতে পারি 2, 3। ঠিক অনুরূপভাবে দেখো এখানে আমরা আরেকটা যদি আমরা উদাহরণ হিসাবে নেই, তাহলে এই পয়েন্টটা নিলাম। এই পয়েন্টটা যদি নেই তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এক্স কোন দিকে যাচ্ছে? এক্সটা আমরা প্রথমে দেই, এক্স এর দিকে হচ্ছে এই পয়েন্টের দিকে এক্স হচ্ছে -1.5। এক্স যদি -1.5 হয় তাহলে কি হচ্ছে এই দিকে দেখো, এই পাশে তাহলে প্লাস, বাম দিকে আসলে প্লাস হইতো, ডান দিকে গেছে আমরা নিচে হচ্ছে এক্স এর মান -1.5। আর ওয়াই যদি নিচ দিকে নিতাম তাহলে হয়তো প্লাস, উপর দিকে নিচে এখানে হয়েছে -2.5, উপর দিকে এই 1 2 2.5। ক্লিয়ার জিনিসটা? পরের দাগে তোমরা এরকম বিভিন্ন এরকম দাগ দিয়ে পয়েন্ট করে এই পয়েন্টের প্রত্যেকটা পয়েন্টে, যেখানে যেমন এখানে একটা পয়েন্ট নিয়ে এইটার এক্স এর মান কত হবে, ওয়াই এর মান কত হবে, আগে একটা রেফারেন্স মান নেবা, এটা রেফারেন্স মান 0 0, এইখানে কত হবে, এইখানে কত হবে, এই পয়েন্টে কত হবে, এইগুলো তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করো খাতা কলম নিয়ে, তাহলে দেখবে যে তোমার এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। কার্টেসিয়ান সমন্বয়ের ব্যবস্থা বা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমরা যদি হাতের আঙ্গুলের দ্বারা চিন্তা করি, তাহলে এই যে বৃদ্ধ আঙ্গুলের দিকে যদি একটা আঙ্গুলকে যদি আমরা তিনটা অ্যাক্সিসে বার করে, যে আমার চিত্রে যেভাবে আঙ্গুলটা দেওয়া আছে এভাবে আঙ্গুলটাকে ধরো, নিজের হাতের আঙ্গুলটাকে ধরো। আঙ্গুলটাকে ধরলে দেখা যাবে যে আমরা যদি বৃদ্ধ আঙ্গুলকে দেই ওইদিকে ভিতরের দিকে, এটা যদি ভিতরের দিকে দেই এক্স, এটাকে যদি এই সাইডে দিচ্ছি ওয়াই, এটা এইদিকে দিলে হচ্ছে জেড। আবার ঘুরাই দিলে, এটা আস্তে আস্তে আলোচনা আসবে, তুমি বুঝতে পারবে জিনিসগুলো। এটা ঘুরাই দিলে আবার কিরকম হবে একটু পরে দেখাচ্ছি। এখানে তিনটা মাত্রা থাকে, তিনটি পারস্পরিক অর্থোগ্রাফিক প্লেন এবং তিনটি বিন্দুতে তিনটি স্থানাঙ্ক নিয়ে প্লেনের প্রতিটি নির্দিষ্ট দূরত্বে যে পয়েন্টের জন্য পয়েন্ট তৈরি হয়, এই পয়েন্টের জন্য আলাদা আলাদা স্থানাঙ্ক তৈরি করতে পারে। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমরা স্থানাঙ্ক অক্ষের দিকে আদেশের উপরে নির্ভর করে দ্বিমাত্রিক সিস্টেমটি ডান হাতে এবং বাম হাতের সিস্টেম দুই রকমই করতে পারি। এই ব্যবস্থাটা দেখো এইখানে কিন্তু একেবারে ক্লিয়ার করে দিয়েছে এই চিত্রটার মাধ্যমে। এটা একটা চিত্র, এটা যদি আমার রেফারেন্স পয়েন্ট হয়, এইদিকে যদি আমি জেড ধরি, এটাকে যদি এক্স ধরি, এটাকে যদি আমরা ওয়াই ধরি, তাহলে দেখো এই চিত্রটার মাধ্যমে আমরা কি পাচ্ছি, এই যে হলুদ অংশটা কারাগারে এক্স এর দিকে জেডের দিকে যাই, এদিকে যদি আমরা এক্স এর দিকে যাই, আর যদি আমরা এই পাশে যদি ওয়াইয়ের দিকে যাই, তাহলে কি জিনিসটা কিরকম হচ্ছে, এটাই তোমার আঙ্গুলের দ্বারা, এটা যদি তুমি তিনটা আঙ্গুল চিন্তা করো তাহলেই জিনিসটা সহজে বুঝে যাবে। এখন এইখানে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। কাটিং টুলসের আমরা যদি রাইট হ্যান্ড রুলসে যাই, ভার্টিক্যাল মেশিনে এবং হরিজন্টাল মেশিনে কি হবে। এতক্ষণের আলোচনায় অনেকের কাছে মনে হবে যে স্যার একবার এক্স বলছে উপরেরটাকে, একবার বলতেছে নিচেরটাকে, একবার ডানেরটাকে একবার বামেরটাকে, এরকম কেন বলতেছে। এখন জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তোমরা যদি মনে করো যে আমরা রাইট হ্যান্ড রুলসে দুইটা মেশিনের ব্যবহার চিন্তা করি, কোনো মেশিনের, এটা হচ্ছে ভার্টিক্যাল মেশিন, দেখো ভার্টিক্যালি কাটিং টুলস আছে এটা, এই ভার্টিক্যাল কাটিং টুলসের দিকে খাড়ার দিকে আছে জেড, এদিকে হলো জেড, আর এইদিকে ধরা হয়েছে ওয়াই।
কথাটা ক্লিয়ার? এই খাড়ার দিকে হচ্ছে জেড আর এই ভিতরের দিকে হচ্ছে ওয়াই। তাহলে এই পাশে ডানে বামে আসাটা হচ্ছে এক্স। ক্লিয়ার? এখন ঠিক সেম জিনিসটাকে এইটাই ভার্টিক্যালের জায়গায় হরিজন্টাল হয়ে গেল। হরিজন্টাল হলে কি হচ্ছে দেখো, হরিজন্টাল হলে এই যে হরিজন্টাল দিকে আগে যেটাকে ধরছিলাম ওয়াই, এখন কিন্তু সে টুলের দিকে ধরছে জেড, টুলের দিকে জেড, আর খাড়ার দিকে ওয়াই, আর ডাইনে বামে হচ্ছে এক্স, ডানে বামেরটা হচ্ছে এক্স। এখন কিন্তু খাড়ার দিকে ওয়াই আর ভিতরের দিকে হচ্ছে জেড। এই যে আমি আঙ্গুলটাকে যদি আমি এখন এক্সটাকে যদি আমি এই দিকে ডানে বামের দিকে চিন্তা করি, জেডটাকে সামনে পিছে চিন্তা করি এবং ওয়াইটাকে তখন উপরে নিচে চিন্তা করি। এই জন্যই কোঅর্ডিনেট সিস্টেমটাকে নিয়ে একটা ক্লাস করার প্রয়োজন পড়লো। এইখানে আমরা এক্স ওয়াই জেডটাকে কাজের প্রয়োজনে বিভিন্ন মেশিনে, অর্থাৎ ভার্টিক্যাল মেশিনে একরকম থাকে, হরিজন্টাল মেশিনে একরকম থাকে। এটা মেশিনটাকে, একটা মেশিন যখন আমরা অপারেশন করব, এর আগে তার অ্যাক্সিস কোন দিকে সেটাকে আমি আগে মেশিনটাকে চালিয়ে মেশিনটাকে হাতে দেখে বা তার যে স্পেসিফিকেশন আছে সেগুলো দেখে আমি আগে কনফার্ম করব, তারপরে আমরা এক্স ওয়াই জেড ঠিক করব এবং সেই অনুযায়ী কোঅর্ডিনেট সিস্টেম চালু করব। আমরা এখন আসব যে কোঅর্ডিনেট সিস্টেম স্থাপন পদ্ধতি। এখানে যে আসছে ক্রিয়েট দ্য কোঅর্ডিনেট সিস্টেম ফর দ্য ফাস্ট কাটিং টুলস। ফাস্ট কাটিং টুলস, ফাস্ট কাটিং টুলস বলতে আমরা এখানে যেটা বোঝাচ্ছি যে আমরা সিএনসি মেশিনে একাধিক টুল থাকতে পারে, একটা দুইটা তিনটা চারটা 10টা 12টা পর্যন্ত টুল থাকতে পারে। আমরা সাধারণত ট্রেডিশনাল ল্যাদ মেশিনে দেখি যে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলস, একটা কাটিং টুলসই থাকে। আমরা যদি সিএনসি ল্যাদের কথা চিন্তা করি, সিএনসির কথা যদি সিএনসি ল্যাদ বা সিএনসি মিলিংয়ের কথা চিন্তা করি, সেখানে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলসই ব্যবহার করা হয়, বাট টুল জবের টুল পোস্টের ভিতরে একাধিক টুল থাকে, দুইটা তিনটা চারটা থাকতে পারে। এই জন্য আমাকে টুল একটা একটা করে, প্রথম একটা টুলকে আগে পরিচয় করে দিতে হবে, তারপরে কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে, তারপরে আবার দ্বিতীয় টুলসে যেতে হবে, তারপরে চতুর্থ টুলস, এভাবে আস্তে আস্তে টুলসে যাব। আমরা প্রথম কাটিং টুলসে যদি পরিচয় করে দিই, তাহলে একটা জিনিস চিন্তা করি, এটা যদি চাক, লেদের চাকের কথা যদি চিন্তা করি, বা যে কোনো মেশিনের এটা একটা চাক, এই চাকের মাধ্যমে একটা জব আটকাইলাম, হ্যাঁ, আর এইটা হচ্ছে আমার কাটিং টুলস, এইটা হচ্ছে কাটিং টুলস। এই যে জব আটকাইলাম এবং কাটিং টুলসের যে জেটের দিকে যে দূরত্বটা, এই যে জেট অফসেট ডিস্টেন্স, এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে জেট ডিস্টেন্স, এটা হচ্ছে জেট ডিস্টেন্স, আর এটা হচ্ছে জিরো প্রোগ্রামিং অরিজিন। অর্থাৎ এইটা, এই যে লাইনটা আমি একটা কাল্পনিক লাইন, জবের ভিতরে তো আর এরকম লাইন টানা থাকবে না, এটা একটা কাল্পনিক লাইন, এই লাইনটাকে আমরা জিরো ধরলাম, বা এই লাইনের এই পয়েন্টটাকে এক্স এর দিকেও জিরো, ওয়াই এর দিকেও জিরো ধরলাম, এই জন্য এটাকে জিরো প্রোগ্রামিং অরিজিন ধরলাম। এই জিরো থেকে এই রেফারেন্স লাইন থেকে নিচ দিকে, নিচ দিকে কি এক্স এক্সিস, এক্স ডিরেকশনাল অফসেট ডিস্টেন্স রেডিয়াল, এই ডিস্টেন্সটাকে ধরলাম আমরা এক্স, এই ডিস্টেন্সটা জেড, আর এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স। মানে কি, মানে এই এই এক্স জেড ডিস্টেন্স এবং এক্স ডিস্টেন্স কত হবে দেখতেছি, তারপরে আসতেছে আরেকটা ডিস্টেন্স ওয়াই, এইখানে কিন্তু ওয়াই এর প্রয়োজন পড়বে না, এখানে শুধু আমরা জেড এবং এক্স দ্বারাই কাজ করব। এখন এই যে দূরত্বটা, এইটাই আমরা টেক দ্য টুল ট্রিপ অ্যাজ অরিজিন অফ দ্য মেশিন টুলস, এখান থেকে আমরা টুলটের যে দূরত্বটা নিব বা কোঅর্ডিনেটটা নিব। ফিগার 2তে যদি আমরা চিন্তা করি, এই 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 ফিগারটা, এটা হচ্ছে ফিগার 1, এই যে লাল অক্ষরগুলা, ফিগার 2 যদি চিন্তা করি, তাহলে দেখো ফিগার 2তে আইসা এইখানে যে কাটিং টুলসটা ছিল, এইখানে এই কাটিং টুলসটা কিন্তু আর এখানে নাই, এটা আইসা একেবারে জবের সাথে স্পর্শ করে ফেলেছে, জবের সাথে স্পর্শ করে ফেলেছে। এখানে যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে ধরলাম এ পয়েন্ট, আর জেড, এই যে ডিস্টেন্সটা জেড 1 আর জেড 2, এই ডিস্টেন্স কিন্তু
সমানই রয়েছে, অর্থাৎ জেড জেডের জায়গায় রয়ে গেছে, অর্থাৎ এই দিকে চলে আসছে। হ্যাঁ, আর এই দিকে চলে এসেছে, এখানে কিন্তু এই বরাবর এখানে চলে আসলে এখানে Z1 এবং Z1 Z2 একরকম কাছাকাছি হয়ে গেছে। এই জিনিস বুঝতে চেষ্টা করো, তাহলে দেখবা সহজ হয়ে গেছে। পয়েন্ট 2 যখন এখানে আমরা মেশাবো, তখন এই যে পয়েন্টটা ছিল এখান থেকে x এর দূরত্ব 0.5x, আর এখান থেকে 0 থেকে 5x, এইটা কিন্তু আমি দুইভাবেই নিতে পারি। একটা হচ্ছে অ্যাক্সিস পয়েন্ট থেকে, যদি অ্যাক্সিস পয়েন্ট থেকে নেই তাহলে অ্যাক্সিস পয়েন্ট থেকে 0.5, আবার যদি আউটার পয়েন্ট থেকে নেই এখান থেকেও 0.5। মানে কি, একই দূরত্ব, দূরত্ব দুরকম কিন্তু দেখাচ্ছে একই। দেখতে পারছো ব্যাপারটা? 0.5x আর এখানে লেখা আছে 0.5x। এখনটা কথাটা হচ্ছে আমি কোন থেকে আমি রেফারেন্স লাইন মানে কই থেকে নেব। এখন রেফারেন্স লাইন যদি আমি একবার মিডিলে নিই, মিডিল থেকে আমি মাপ দিতে পারবো না। মিডিলের লাইনটা হচ্ছে কাল্পনিক লাইন, এই জন্য আমরা আউটার লাইন অনেক সময় নিয়ে থাকি। আরো ক্লিয়ার হবে, আরো দু একটা চিত্র গেলেই আমাদের কাছে ক্লিয়ার হবে। ধারাবাহিক প্রয়োজনেই অনেকগুলো পদ্ধতি ব্যবহার করা হয়। এখানে আমরা দুই ভাগে ব্যবহার করতে পারি, ম্যানুয়াল টুল সেটিং আর একটা হচ্ছে স্বয়ংক্রিয় টুলস সেটিং। পরিমাপের সঠিকতার উপরে দুই ভাগে ভাগ করতে পারি, অ্যাবসোলিউট টুল সেটিং আর একটা হচ্ছে রিলেভেন্ট টুল সেটিং। কোন পদ্ধতিতে টুল সেটিং হবে, কোন পদ্ধতিতে টুল সেটিং হবে তার মোড নির্বাচন করে আগেই ট্রায়াল দিতে হবে। আমরা যখন কাটিং টুলস তৈরি করব, কোঅর্ডিনেট স্থাপন করব, তখন আমাকে প্রথমেই সেফটি নিতে হবে, যেন কাটিং কোঅর্ডিনেট সিস্টেমের ফার্স্ট কাটিং টুলসে ফার্স্টে আমাদের সেফটি চলে আসে। অবশ্যই সুরক্ষা দরজা বন্ধ থাকবে এবং স্পিন্ডেল জব পরিমাপ করার সময় স্পিন্ডেলকে বন্ধ করে কাজ করতে হবে। কাটার গতি 0.01 সেট করা উচিত। ফিনিশিং কাট অল্প করে দিয়ে ডেট অফ কাট নিতে হবে। প্রথমবার কাটিং টুলস পরিচালনার পর কাটিং অংশের মান নোট করে রাখতে হবে। কাটিং টুলসের যে মানটা আছে এটাকে আমরা প্রথমে নোট করি। দ্বিতীয় কাটিং টুলসের জন্য আমরা কি করব, কাটার গতিটাকে সমন্বয় করব, প্রথমটার মতো আবার দ্বিতীয়টা আমরা সমন্বয় করব এবং কাটিং স্পিড 0.01 সেট করতে হবে। করার পরে পার্শ্বের কেবল কিছুটা ছোঁয়া যাবে, পুনরায় কাটা যাবে না। প্রথমবার যে আমরা কেটেছি, যে জবটার উপরে যে কাটছি, হ্যাঁ, প্রথমবার কেটে ফেলবো, পরের বার কিন্তু আর কাটা যাবে না। প্রথমবার জাস্ট শুধু এখানে টাচ করা যাবে, কিন্তু দ্বিতীয় কাটিং টুলসে আর সেটাকে কাটা যাবে না, খালি একটু ছোঁয়া হবে। টুলস পরিদর্শনকালে কাটিং অংশের মান কমপক্ষে একবার নোট নিতে হবে। তারপরে আমাদের যেটা করতে হবে, টুলস বন্ধ করতে হবে এবং কাজগুলো আগাইতে হবে। এইভাবে রেফারেন্সের মাধ্যমে আমরা কাজগুলা এগিয়ে যাব। জবের সময়ের অল্পর জন্য আমাকে একটু দ্রুত আগাইতে হচ্ছে। এখানে যে কাটিং টুলস দেখো, এটা হচ্ছে জেডের দিকে, এটা এক্সের দিকে এবং এটা ওয়াইয়ের দিকে। আমরা ওয়ার্ক পিসকে যদি আমরা কোঅর্ডিনেট ব্যবস্থায় যদি আমরা চিন্তা করি, তাহলে গৃহীত কোঅর্ডিনেট সিস্টেম, যান্ত্রিক কোঅর্ডিনেট সিস্টেমকে জিরো বলা হয়। এটা সুপারপোজ করার পরে বাইরের পৃষ্ঠ থাকে এবং বাইরের পৃষ্ঠ থেকে নিই। সিস্টেমের পরম স্থানাঙ্ক এক্স বা এক্স অ্যাবসলিউট এবং জেড আপেক্ষিক স্থানাঙ্ক রিলেভেন্ট কোঅর্ডিনেট এবং হাইব্রিড কোঅর্ডিনেট আমরা তিন ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, তোমরা এটা পরে নিবে যাতে তোমাদের জন্য সহজ হয়। আমরা একটা হোমওয়ার্ক হিসাবে তোমাদের জন্য একটা কোঅর্ডিনেট সিস্টেমকে আমি ধরিয়ে দিচ্ছি, দেখো এটা তোমাদের জন্য সহজ হবে। যেমন অ্যাবসোলিউট কোঅর্ডিনেট সিস্টেমে এক্স এবং ওয়াই কাটিং টুলস যদি এ বিন্দু থেকে বি বিন্দুতে সরানো হয়, তবে বি এর স্থানাঙ্ক মান কত? অর্থাৎ এই কাটিং টুলসটা ছিল এখানে, এইখান থেকে যদি এখানে নিয়ে আসি, তাহলে এটার এক্স এ কত হবে এবং জেড কত হবে, এটা তোমরা বের করবে এবং তোমাদের হোমওয়ার্ক হিসাবে থাকবে, কমেন্টসে লিখবে এবং সেই হিসাবে আমি দেখব তোমাদের এটা ঠিক আছে কিনা। তারপরে আপেক্ষিক কোঅর্ডিনেট সিস্টেমে, রিলেভেন্ট কোঅর্ডিনেট সিস্টেমে ইউডব্লিউ
এইটাকে যদি আমরা অবস্থান ঠিক করি বা ডায়ামিটার দিকে যাই, তাহলে এর থেকে বিতে আসলে ইউ কত হবে এবং ডব্লিউ কত হবে। আজকে কোনো প্রশ্ন থাকলে তোমরা প্রশ্ন করতে পারো, তোমাদের প্রশ্ন কমেন্টসে করবে এবং এটার উত্তরটা দিবে, আমি দেখব ইনশাল্লাহ, এবং আগামী ক্লাসে তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকের এই ক্লাসটা পুনরায় যদি তোমরা শুনতে চাও, তাহলে তোমরা অবশ্যই ভিজিট করবে দক্ষতা বাতায়ন বা skill.gov.bd/dt অথবা www.facebook.com/skill.gov.bd। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। আমরা আবার আগামী ক্লাসে আলোচনা করব সিএনসি মিলিং মেশিন সম্পর্কে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো এবং ঘরে বসে পড়াশোনা করো। আল্লাহ তাআলার কাছে দোয়া করি তোমরা সবাই সুস্থ থাকো, আমরাও সুস্থ থাকার জন্য আল্লাহ পাক আমাদেরকে ভালো এবং সুস্থ অবস্থায় রাখুক, সে আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।